প্লিজ কাজ শুরু করে দিন। আচ্ছা। আচ্ছা, বোর্ড কি পুরোটা দেখা যাচ্ছে? স্ক্রিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? স্যার, আমরা সবকিছু দেখতে পাচ্ছি। যদি আপনার ক্যামেরা অন করার কোনো সুযোগ থাকে তাহলে আমাদের জন্য আরো বেশি প্রাণবন্ত লাগতো। আহ, আজকে আমার এখানে ক্যামেরা অন করার সুযোগ নাই, আমি ডেস্কটপ থেকে ক্লাস নিচ্ছি তো। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে সমস্যা নেই স্যার, আমরা এই ব্যাপারটা এক্সকিউজ করি। আচ্ছা, হ্যাঁ, আমরা এই যে জয়েন হয়ে যাচ্ছি। আচ্ছা, আমাদের গত ক্লাস থেকে কি কারো কোনো প্রবলেম বের হয়েছে? আর শোনেন, আমি ওই যে প্রিপজিশনের ক্লাসে কিছু কথা বলা দরকার ছিল, সেটা বলতে পারিনি। সেটা হচ্ছে আমাদের প্রিপজিশনের ব্যাখ্যাগুলো একটু বেশি পড়তে হবে, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কিন্তু বেশি পড়তে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, হ্যাঁ, এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে। প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু প্রিপজিশন থেকে একটা করে কোশ্চেন হয়, এটা 100%। এটা আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন। দেখা যাচ্ছে একদম পড়া জমিয়ে না রেখে প্রত্যেকদিন 10টা 10টা করে পড়লেন, তাহলে দেখা যাবে যে অনেক পড়া হয়ে যাচ্ছে। আচ্ছা, আজকে আমাদের তিনটা টপিক একবারে ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, সাবজাংটিভ এবং অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। মানে তিনটা টপিকই সহজ, যদি একটু ব্যাখ্যাটা ভালোভাবে বোঝা যায়। আমরা চেষ্টা করব ব্যাখ্যা ভালোভাবে বোঝার জন্য। এখানে রুলস ইম্পর্টেন্ট নাই। আপনারা দেখবেন যে আমি অধিকাংশ সময় প্লাস 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 এই রুলসগুলো আমি বর্জন করি। আমি চেষ্টা করি সেগুলো ব্যাখ্যার মাধ্যমে বোঝানোর জন্য। আচ্ছা, আমার ফুল স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না সবাই? জি স্যার। আচ্ছা, প্রথমে আমাদের যে কন্ডিশনটা একান্ত জানতে হবে সেটা হচ্ছে রিয়েল কন্ডিশন অথবা জিরো কন্ডিশন। হ্যাঁ, এই এটাকে সাধারণত রিয়েল কন্ডিশন বলা হয়, আবার এটাকে জিরো কন্ডিশনও হিসেবে ধরা হয়। এখন বিষয় হচ্ছে আমাদের জিরো কন্ডিশনটা কি, এটার ব্যাখ্যা আগে ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাখ্যা। এখানে আপনারা খেয়াল করেন যে জায়গাগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। যে শর্তযুক্ত বাক্য, বৈজ্ঞানিক তথ্য, যেটাকে আমরা বলি সায়েন্টিফিক ফ্যাক্ট, আবার সাধারণ পরিচিত সত্য, যেটা জেনারেলি নোন অ্যাজ ট্রুথ, যেটা সাধারণত সত্য, আর অভ্যাসগত ঘটনা বা কর্ম। আচ্ছা, আপনারা যারা টেন্স পড়েছেন আপনাদের কি মনে আছে যে টেন্স পড়ার সময় আপনারা ওই যে আহ পড়েছিলেন যে যে সকল, অর্থাৎ সংজ্ঞাটা এমন ছিল যে কেমন ছিল সংজ্ঞাটা? প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? চিন্তন সত্য অভ্যাসগত ঘটনা বোঝাতে ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হ্যাঁ, ব্যবহার হ্যাঁ, করা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে বর্তমান কালে কোনো কাজ সাধারণ বা অনির্দিষ্ট ভাবে হয়, তারপরে চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম, হ্যাঁ, এই বুঝালে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অনুবাদ করতে হয়। আচ্ছা, তাহলে বোঝেন, বলেন তো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি হয় কি চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম এগুলো বুঝালে, তাহলে আমরা এই কন্ডিশনাল সেন্টেন্সটা টেন্সের মাঝে আলোচনা করতে পারি কিনা? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মাঝে? পারি। হ্যাঁ, পারি। এই জন্য আমি বলি পার্টস অফ স্পিচ, সেন্টেন্স ক্লোজ টেন্স, গ্রামার শেষ। হ্যাঁ, আমাদের এই তিনটা প্রমাণ করতে হবে। তাহলে যদি সাধারণ সত্য বুঝায়, সায়েন্টিফিক ফ্যাক্ট বুঝায়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বুঝায়, মানে দুই পাশে দুইটা সেন্টেন্স থাকবে, ক্লোজ থাকবে। এই ক্লোজ দুটোর যে কোনো একটা দিয়ে বা দুটো দিয়েই এই ধরনের এক্সপ্রেশন প্রকাশ করবে, তাহলে সেগুলো হবে জিরো কন্ডিশন। আর জিরো কন্ডিশনের শর্ত দুটোই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। কেন হবে? আমরা তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স জানি যে এগুলো চিরন্তন সত্য হয়। আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বাংলা ক্রিয়ার শেষে কি থাকে কেউ বলতে পারবেন? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বাংলা ক্রিয়ার শেষে থাকে হচ্ছে এ, তারপরে থাকে কি অন্ত্যস্ত আ, এরপর থাকে হচ্ছে ও, হ্যাঁ, ও, এরপর থাকে কি, থাকে এ ও রস্বই। এগুলো হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে থাকে। এগুলো যদি বাংলা ক্রিয়ার শেষে থাকে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট হয়। তাহলে অর্থ করার সময় কি বাংলা ক্রিয়ার শেষে এগুলো উচ্চারণ করতে হবে কি না? অবশ্যই উচ্চারণ করতে হবে। একটু আমরা দেখি, উদাহরণ দেখি। এখানে খেয়াল করেন, বলছে যে মিল্ক বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেলসিয়াস। বলছে পানি সিদ্ধ হয়, পানি সিদ্ধ হয় বা পানি ফুটতে শুরু করে বা ফোটে। এখানে ফুটবে হবে নাকি ফোটে হবে? বলেন তো, পানি ফুটবে নাকি ফোটে? ওঠে। হ্যাঁ, কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্রিয়া শেষে রস্বই অন্তস্থ এ, এগুলো ছাড়া অন্য কিছু বলাই যাবে না। এখন ইফ ইউ হিট ইট 100 ডিগ্রি সেলসিয়াস, এই যে দেখেন তো 100 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা বিজ্ঞান দ্বারা প্রমাণ করতে পারি না? এটা কিন্তু আমরা বিজ্ঞান দ্বারা মেজার করতে পারি, যার ফলে কিন্তু পুরো সেন্টেন্সটা বোঝাচ্ছে যে বৈজ্ঞানিক সত্য বোঝাচ্ছে, এরকম না? তার মানে এই জন্য আমাদের কি হবে, যে দুই অংশই হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কি কারণে? বৈজ্ঞানিক সত্য বোঝাচ্ছে।
এই অংশটুকু আমি আশা করছি সবার ক্লিয়ার। এবং অর্থটা কি হবে এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকেই অর্থ করার সময় ভুল করেন, এবং যার ফলে যখন নৈমিত্তিক সলভ করতে যান তখন কিন্তু ভুল হয়ে যায়। হ্যাঁ, তাহলে দুধ সিদ্ধ মানে দুধ ফুটতে শুরু করে বা দুধ সিদ্ধ হয়, হুম, ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেলসিয়াস, যদি তুমি বা আপনি 100 ডিগ্রি তাপমাত্রা দেন। আর যদি আমরা তুমি করে বলি, যদি তুমি 100 ডিগ্রি তাপমাত্রা দাও। এই যে দেখেন ক্রিয়া শেষে ও আসতেছে। হ্যাঁ, 100 ডিগ্রি তাপমাত্রা পৌঁছার সঙ্গে সঙ্গেই কিন্তু পানি ফুটতে শুরু করে, এটা আমরা তো জানি সবাই। নাকি 100 ডিগ্রি তাপমাত্রা পরে কিছুক্ষণ দেরি করে, বলেন তো? না, ফুটতে না শুরু করে। স্যার। আচ্ছা, হ্যাঁ, এটা আপনারা একটু এক্সপেরিমেন্ট করবেন, একটু প্রমাণ করবেন। হ্যাঁ, আপনারা যারা আছেন, আপনাদের তো সবার হচ্ছে ইয়ে আছে, যে গ্যাস আছে না বাড়িতে, কারাই দিবেন, একটা কারাই দিয়ে মানে তাপ দিবেন। তাপ জাস্ট 1 মিনিট বা 30 সেকেন্ড তাপ দেওয়ার পরে ওখানে হাতটা দিয়ে দেখবেন যে আসলে হাত দেওয়ার কিছুক্ষণ পরে ফোসকা পড়ে নাকি কিছুক্ষণ দেরি করে। তাহলেই প্রমাণটা হয়ে যাবে। হ্যাঁ, আবার করতে দেন না এটা। হ্যাঁ, এটা মজা করে বলেছি। আচ্ছা, রহিম ইউজুয়ালি ওয়াক্স টু স্কুল, এই অংশ দ্বারা কি বোঝাচ্ছে দেখেন তো? ইউজুয়ালি মানে কি? সচরাচর। আচ্ছা, আপনাদের মনে আছে যে যদি কোনো আহ ক্রিয়ার শেষে, যদি কোনো সেন্টেন্সে ইউজুয়ালি, ওফেন, তারপর হচ্ছে অকেশনালি, জেনারেলি, এগুলো অ্যাডভার্ব যদি কোনো সেন্টেন্সে থাকে, সেই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অনুবাদ করতে হয়। এটা কি আপনাদের জানা আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এইখানে ইউজুয়ালি দ্বারা বোঝাচ্ছে যে সচরাচর যেটা আমরা করি, তার মানে দেখেন তো এটা অভ্যাসগত কর্ম, এইরকম একটা এক্সপ্রেশন প্রকাশ করতেছে কিনা। জি স্যার। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে রহিম ইউজুয়ালি ওয়াক্স টু স্কুল, রহিম সচরাচর হেঁটে স্কুলে যায়। ইফ হি হ্যাজ এনাফ টাইম, তাহলে এখানে কি হবে? বাংলা অর্থ কি হবে? যে রহিম ইউজুয়ালি হেঁটে স্কুলে যায় যদি তার হাতে পর্যাপ্ত সময় থাকে, নাকি থাকবে? থাকে। 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 কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দুটায়, যার ফলে বাংলা ক্রিয়া শেষে কি বলতে হবে? রস্বই যুক্ত এ। মনে রাখবেন, আমি যেই কথাটা সবচেয়ে বেশি বলবো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? আমি অনেক কিছু বিবেচনা করে কথাগুলো আমি বারবার রিপিট করি, যেন শিক্ষার্থীরা এটা বারবার তাদের মাথায় যেন সেট হয়ে যায়। এই জন্য আমি অনেক কথা আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমি বারবার বলি। যেমন আপনার ক্রিয়ার শেষে কি থাকে, এটা যদি ভালো পারেন, তাহলে দেখবেন আপনি একটা সেন্টেন্সের অর্থ খুব সুন্দরভাবে করতে পারতেছেন, কোনো ভুল হচ্ছে না। এবং ফ্রি হ্যান্ড রাইটিং এ তখন আপনি বাংলা থেকে ইংলিশ যখন অনুবাদ করবেন, তখন সেন্টেন্সটা খুব দ্রুত ধরতে পারবেন এবং ইংরেজি করতে পারবেন, যেন আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেট আপ হয়। আপনারা হয়তো অনেকে আমার কথায় বিরক্তই হন নাকি, মাঝে মাঝে চিন্তা করি। আর এখানে আপনাদের আরেকটা কথা বলে রাখি, এই এনাফের দুই ধরনের ইউজ আছে। হ্যাঁ, মনে রাখবেন, এনাফ, যদি এই এনাফের আশেপাশে নাউন থাকে, তাহলে নাউনের পূর্বে এনাফ বসে, তখন এই এনাফটা হয়ে যায় অ্যাজেক্টিভ। আর যদি অ্যাডভার্ব থাকে, তখন অ্যাডভার্বের পরে বসে এনাফ। অ্যাডভার্ব বা অ্যাজেক্টিভের পরে এনাফ বসে। আপনারা এই যে এই উদাহরণ শুনছেন না, যে হি ইজ গুড এনাফ, নাকি এনাফ গুড? হি ইজ গুড এনাফ, এটা শুনেছেন না আপনারা? জি স্যার। তার মানে অ্যাজেক্টিভ থাকলে সেই অ্যাজেক্টিভের পরে এনাফ বসে। হ্যাঁ, আমাদের এটা হয়ে গেল। তার মানে দুইটাই কোন টেন্সে হবে বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনাইট। আচ্ছা, এই যে আমরা যে হচ্ছে মানে কন্ডিশনাল সেন্টেন্স পড়তেছি, এর উদ্দেশ্যটা কি কেউ বলতে পারবেন? আমরা কেন পড়তেছি? আমরা পড়তেছি শুধু নৈমিত্তিক কতভাবে আসতে পারে, সেন্টেন্স কারেকশনে আসতে পারে, রাইট ফর্ম অফ ভার্ব, কখনো ভার্ব কারেকশনের ক্ষেত্রে বলেন তো আসতে পারে কিনা, যে ভার্ব কারেকশন করো, সেই হ্যাঁ, ক্ষেত্রে। স্যার। হ্যাঁ, তার মানে আমাদের একটা টপিক পড়ার পূর্বে আমাদের আগে গোল সেট করতে হবে, এটা আমরা কেন পড়তেছি। হ্যাঁ, তাহলে দেখা যাবে যে এই বিষয়টা আমাদের খুবই ভালো হবে। আমরা অনেক সময় পড়ার পূর্বে আমরা গোল সেট করতে পারি না, এটা আমাদের দুর্বলতা। আগে গোল সেট করতে হবে যে এই টপিক পড়বো, এই টপিক থেকে যদি সেন্টেন্স কারেকশনে কোশ্চেন আসলে পারবো, পিন পয়েন্ট এররে কোশ্চেন আসলে পারবো, রাইট ফর্ম অফ ভার্বে কোশ্চেন আসলে পারবো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোশ্চেন আসলে পারবো, এবং যদি কমপ্লিটিং সেন্টেন্সে কোশ্চেন আসে আমরা সেটাও পারবো, যদি আমরা ব্যাখ্যাটা বুঝি, তাই না? এরপরে খেয়াল করি, ইট গেটস ডার্ক, বলছে ইট গেটস ডার্ক বলতে বোঝায় অন্ধকার নেমে আসে। কি করে? অন্ধকার নেমে আসে। ইফ দ্য সান গোজ ডাউন অর সেট, গোজ ডাউন মানে ডুবে যাওয়া, সেট মানে হচ্ছে ডুবে যাওয়া। বলছে যে অন্ধকার নেমে আসে যদি সূর্য ডুবে যায়, যদি সূর্য ডুবে যায়, তাহলে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই কি অন্ধকার নেমে আসে, নাকি 1-1.5 ঘন্টা বা 20-30 মিনিট লেট করে? সূর্য ডুবে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে কি হয়? অন্ধকার নেমে আসে। তার মানে বলেন তো এটা সাধারণ সত্য ঘটনা কিনা? হ্যাঁ। আচ্ছা, আমি আশা করছি ক্লিয়ার। তার মানে
এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে দুই অংশই। এই জন্য এটাকে বলা হয় জিরো কন্ডিশন বা রিয়াল কন্ডিশন। সবার কি এটা ক্লিয়ার? আমরা এটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা পরের স্লাইডে পার হব না। বলেন সবার ক্লিয়ার কিনা? কারো কোনো প্রশ্ন আছে এখানে? স্যার দুই সাইডে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, মানে সেম টেন্স হয়, এজন্য কি জিরো কন্ডিশনাল বলতেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিরো কন্ডিশন। মানে এখানে দেখা যাচ্ছে কি যে আসলে এটা কোনো শর্তই থাকতেছে না। এখানে এখানে শর্তটা কি থাকতেছে যে দুটোই সত্য। মানে এখানে সত্য ঘটনা বর্ণনা করতেছি, সত্য ঘটনা বর্ণনা করে কোনো শর্ত থাকে? আপনি লজিক্যালি ভাবেন যে একটা সত্য কথা বলতেছেন, এখানে কোনো শর্ত আছে? মিথ্যা কথার অনেক শর্ত আছে, কি যে আমি একটা কথা বলবো তুই যেন কাউকে বলিস না, এরকম কি শর্ত আছে না? বাট সত্য কথার কোনো শর্ত নাই। হ্যাঁ, জি, বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন এই নৈর্ব্যক্তিকটা একটু সবাই একটু না আমরা একটু সবাই একটু দেখি এটা। হ্যাঁ, ইফ ইউ বাই ওয়ান টি শার্ট, ধরেন একটা মানে দোকানে, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল, একটা দোকানে অফার দিছে একটা টি শার্ট কিনলে আর একটা ফ্রি। আপনি একটা টি শার্ট কিনেছেন, আর একটা টি শার্ট কি 3 দিন পরে ফ্রি দিবে না সাথে সাথে? বি সাথে হবে। বি হবে, গেট। তাহলে হবে গেট। যে সাথে সাথেই কিন্তু ফ্রি দেয়, তাই না? যে সাথে সাথে ফ্রি দিবে কিন্তু না, সাথে সাথে ফ্রি দেয়। কিনার সাথে সাথে, ইফ ইউ বাই ওয়ান টি শার্ট, যদি তুমি একটা টি শার্ট কিনো তাহলে আর একটা টি শার্ট তুমি ফ্রি পাও। পাবে না কিন্তু, অর্থ কিন্তু এখানে বুঝতে পারছো, বুঝতে হবে আমাদের। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? গেট। আচ্ছা, এইটা একটু আমরা খেয়াল করি। ইফ ইট সামার, হ্যাঁ সামার মানে কি গ্রীষ্মকাল না? আচ্ছা, তাহলে ইফ জি। ইট, ইফ ইট ইজ সামার, যদি গ্রীষ্মকাল হয়, যদি এটা গ্রীষ্মকাল হয় বা গ্রীষ্মকাল হয়, তাহলে কি হয় বলেন তো? ইট, ফিল। এখানে হ্যাঁ, ইট ফিলস হবে নাকি ফিল্ড হবে নাকি উড ফিল্ড হবে বলেন তো? কোনটা? ফিলস। ইট ফিল। ফিলস, হ্যাঁ ইট ফিলস হবে। হ্যাঁ, গুড। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে সামার নেমে আসলে তো কি, মানে আমাদের গরম লাগে নাকি লাগবে? লাগে কিন্তু, লাগে। হ্যাঁ 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 জেনারেল। হ্যাঁ, জি, ওকে। আমাদের বুঝতে হবে একটু, এরপরে আমরা খেয়াল করি সেকেন্ড কন্ডিশন। তাহলে সেকেন্ড কন্ডিশনের শর্ত কি? সেকেন্ড কন্ডিশনের শর্ত কি? এই দরজাটা লাগাই দিও তো। সেকেন্ড কন্ডিশনের শর্ত কি? সেকেন্ড কন্ডিশনের শর্ত হচ্ছে এখানে, ভাই এটা খুব ভালোভাবে বুঝতে হবে। সেকেন্ড কন্ডিশন শর্ত হচ্ছে ইফ ক্লোজ দ্বারা এমন একটা কাজ বা অবস্থা বর্ণনা করে যা সাধারণত ঘটবে যদি মেইন ক্লোজ উল্লেখিত শর্ত পূরণ করে। মানে একটা ক্লোজের শর্ত যদি পূরণ করে তাহলে একটা ঘটবে। তাহলে এখানে আমাদের সরি, এখানে আমাদের ফার্স্ট কন্ডিশন যে বিষয়টা মনে রাখতে হবে, যে সেকেন্ড কন্ডিশনের যে তিনটা শর্ত, সেই তিনটা শর্ত এখানে খাটবে না। আমি আবারও বলছি, আমাদের বাদ দেওয়া শিখতে হবে। যখন আমরা একটা পড়বো সেইটা যেন অন্যটা থেকে বাদ দিতে পারি। তাহলে কিন্তু অনেক সময় বাদ দেওয়া খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। বাদ দিতে পারলে আমাদের পড়াশোনা অনেক সময় একটা ইজি হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমাদের একজন একটু বলেন, আহ মালিয়া আপু আছেন কি আপনি? জি স্যার। আচ্ছা, আপনি বলেন তো আমাদের হচ্ছে আমরা যে এর আগে কন্ডিশনটা পড়লাম জিরো কন্ডিশন, এই জিরো কন্ডিশনের শর্ত কি কি ছিল? স্যার সত্য ঘটনা থাকলে ওইখানে স্যার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, দৈনন্দিন সত্য ঘটনা যেগুলো আছে। হ্যাঁ, তারপর চিরন্তন সত্য ঘটনা, তারপর অভ্যাসগত কর্ম এবং হচ্ছে সায়েন্টিফিক ফ্যাক্ট। তাহলে এই জি স্যার, তিনটা, এই তিন, দৈনন্দিন কার্যক্রম, অভ্যাসগত এবং হচ্ছে চিরন্তন সত্য। হ্যাঁ এগুলোর একটা শর্ত এখানে কি আসবে না বা খাটবে না। হ্যাঁ, তাহলেই সেটা কি হবে? ফার্স্ট কন্ডিশন। আমরা একটু দেখি, তাহলে আমাদের জন্য আরো সুবিধা হবে। আচ্ছা, এখন এখানে খেয়াল করেন তো, ইফ হি হ্যাজ টাইম, একটু অর্থটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। কি অর্থ, কি বলছে দেখেন তো একটু সবাই। ইফ হি হ্যাজ টাইম হি উইল ভিজিট আস নেক্সট ফ্রাইডে। এখন বলছে যদি তার হাতে সময় থাকে তাহলে সে কি শুক্রবারে আমাদের সঙ্গে দেখা করতে আসবে, তাই না? এখন বলছে ইফ হি হ্যাজ টাইম, বলছে হি উইল ভিজিট আস নেক্সট ফ্রাইডে। এখন সে সময় পেতেও পারে নাও পারে, এটা সম্ভাবনা না? তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে ফার্স্ট কন্ডিশন দ্বারা একটা সম্ভাবনা বোঝাই, সে সেটা ঘটতেও পারে নাও পারে। কিন্তু জিরো কন্ডিশন কি এরকম হয় যে একটা ঘটলে আর একটা ঘটতেও পারে নাও পারে? না, সাথে সাথেই না, ঘটবে। সাথে সাথেই ঘটবেই, ঘটে। সঙ্গে সঙ্গেই ঘটবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ঘটে। আমরা ঘটবে বললে কিন্তু আবার আমাদের কিন্তু উলট পালট হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে বলার সময়। আমাদের মুখ হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। এখানে ওটা সঙ্গে সঙ্গে ঘটে, ঘটে নট ঘটবে। যেরকম কন্ডিশন আছে সাথে সাথে ঘটে। আর ঘটবে মানে একটু ফিউচার চলে যায়, সেটা নিয়ার ফিউচার হলেও। হ্যাঁ,
তাহলে এখানে এই জন্য একটা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট আর একটা হয় হচ্ছে ফিউচার ইনডিফিনাইট। বলছে যদি সে আসে আমি যাব। এখন ধরেন আপনার এক বন্ধু বলল তুমি যদি আসো তাহলে আমি কাচ্চি রান্না করব। এখন আপনি গেছেন, আপনার বন্ধু বললো যে বন্ধু সরি আজকে না, অন্যদিন রান্না করব। এরকম হতে পারে কিনা, সম্ভাবনা না? হ্যাঁ। ওকে, এরপরে আমরা দেখি ইফ ইউ পেইন্ট দ্যাট পিকচার ওয়েল, তাহলে কি দে উইল হ্যাং ইট ইন দ্য এক্সিবিশন। এখানে এক্সিবিশন বলতে বোঝাচ্ছে একটা অনুষ্ঠান, হ্যাঁ, প্রদর্শনী অনুষ্ঠান বোঝাচ্ছে। যে ইফ ইউ পেইন্ট, পেইন্ট এখানে ভার্ব, যদি তুমি ওই পিকচারটি কি ভালোভাবে অঙ্কন করো, তাহলে কি হবে যে তারা এটা হচ্ছে চিত্র প্রদর্শনীতে কি করবে, ঝুলাবে। তারা তো ঝুলাতে নাও পারে, সম্ভাবনা বোঝাচ্ছে না? এটা কি চিরন্তন সত্য বোঝাচ্ছে কোনো অংশ দ্বারা? তারপরে বাদ হ্যাঁ। দিবেন অভ্যাসগত কর্ম বোঝাচ্ছে নাকি সাধারণ সত্য বোঝাচ্ছে? তিনটার একটাও না। সাধারণ সত্য মানে সেটা অবশ্যই ঘটে। এই জন্য একটা প্রেজেন্ট ইনডিফিনাইট আর একটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। এই পাশে যদি ফিউচার হয়, এই পাশে প্রেজেন্ট, কখনো এই পাশে প্রেজেন্ট হয়, এই পাশে ফিউচার। হ্যাঁ, এরপরে এটা একটা আমরা দেখি দা ইফ দ্য প্রাইস ইজ লো, যদি মূল্য কম হয়, দ্য ডিমান্ড উইল ইনক্রিজ। অনেক সময় দেখা যায় প্রাইস কম হওয়ার পরেও মানুষ কেনে না, এরকম হয় কিনা? জি হুম হুম। স্যার। হ্যাঁ, তার মানে এটা কি চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম বা সাধারণ সত্য? না কিছুই না না। কিন্তু না। না, এটা হ্যাঁ, হইতেও পারে নাও হইতে পারে, নাও পারে, তাই সম্ভাবনা না? আছে। আচ্ছা, এখন সবাই একটু আমাকে বলেন যে আমার প্রিয় ভাই বোন যারা আছেন, যে যে ফার্স্ট কন্ডিশন আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। হ্যাঁ, কনফিউশন যেন না হয়। আমি কিন্তু কনফিউশন ক্লিয়ার করেছি কি দিয়ে বলেন তো? ওই যে জিরো কন্ডিশনের যে শর্তগুলো আছে সেটা এখানে এসে বাদ দিতে হবে। আবার একটা পড়ার পর একটা ভুলে গেলেন তাহলে কিন্তু হবে না। এখানে আরেকটা কিন্তু আছে। আর স্ট্রাকচার আমরা পরে দেখি, স্ট্রাকচার এখন নিজেরা তৈরি করতে পারবো কিনা বলেন তো? ইনশাল্লাহ স্যার। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা পারবো। এখন এইটা খুবই ইম্পর্টেন্ট যে এটা হচ্ছে কি কন্ডিশন হয়, ফার্স্ট কন্ডিশন। যদি মেইন ক্লজে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্স কি কোনো টেন্সে থাকে, যা পাস্ট টেন্সে থাকে বা ফিউচার বা মানে অন্য কোনো টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদাই প্রেজেন্ট টেন্সে হয় এবং ইনডিফিনাইট টেন্সে হয়, ঠিক আছে? যার ফলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয়, পরেরটা আমরা ফিউচার টেন্সে ধরতে পারি। এখানে খেয়াল করেন যে কাম হিয়ার, কাম হিয়ার, কাম হিয়ার ইফ ইউ হ্যাভ টাইম। যে বলছে এখানে আসো যদি তোমার হাতে যদি তুমি সময় পাও, হ্যাঁ, বা তোমার হাতে সময় থাকে। তাহলে একটা কি হয়েছে, একটা হচ্ছে আছে এইখানে। আচ্ছা, এইখানে আমরা একটা বিষয় আমরা খেয়াল করতে পারতেছি যে বলছে প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট ইনডিফিনাইট, দুটোই কিন্তু সেম, হ্যাঁ। যে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, এখানে আপনারা খেয়াল করেন ওয়াশ ইট, এটা কিন্তু এই অংশ খেয়াল করেন যে ওয়াশ ইট, এটা কিন্তু হচ্ছে কি প্রেজেন্ট ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে এটা কি হবে, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। দ্য শার্ট ইজ ডার্টি, ইফ দ্য শার্ট ইজ ডার্টি ওয়াশ ইট। এটা বলছে যদি শার্ট ময়লা হয় তাহলে ধুয়ে ফেলো, তাই না? আমি আশা করছি আপনাদের এই বিষয়টা একদম ক্লিয়ার। সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা এই জায়গায় থাকে, ধরেন ইফ দ্য শার্ট ইজ ডার্টি ড্যাশ, সেক্ষেত্রে তো তাহলে আমরা এটাকে ফার্স্ট কন্ডিশনালেও চাইলে পরিণত করতে পারি, তাই না? মানে যদি শার্টটা ময়লা থাকে বা এরকম। কেন ফার্স্ট কন্ডিশনে কেন ফার্স্ট, এটা তো ফার্স্ট কন্ডিশনই পড়াচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, মানে ওই যে আগের যেটাতে ওই যে ভবিষ্যতের যেটা পড়ালেন ওইটার কথা বলতেছি আর কি। হ্যাঁ, এটা তো ফার্স্ট কন্ডিশনই, এই যে ও এটা ও ফিউচার। আচ্ছা। পরেরটা কি ফিউচার টেন্সে করতে যাচ্ছেন? এটা ইম্পারেটিভ হ্যাঁ। কখনো ফিউচার টেন্সে হয়? ইম্পারেটিভ সেন্টেন্স তো ইম্পারেটিভ সেন্টেন্স তো শুরু হয় মেইন ভার্ব দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু ওয়াশ হয় ইট মেইন ভার্ব। মানে হচ্ছে এখনই ধুইতে বলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরুই হয় মেইন ভার্ব দিয়ে, হ্যাঁ। এইখানে যদি সাবজেক্ট না থাকে, যদি সাবজেক্ট মনে রাখবেন, যদি এখানে সাবজেক্ট না থাকে তাহলে আপনি ওয়াশ বা একটা ভার্ব ইউজ করলেই হবে। বাট যদি এখানে সাবজেক্ট থাকে তখন এটা আপনি ফিউচার টেন্সে করতে পারবেন তো। বুঝতে পারছেন কি? এখানে কি সাবজেক্ট নাই, যদি সাবজেক্ট থাকে তাহলে আপনি এটা ফিউচার টেন্স দিতে পারবেন, কারণ এই পাশে প্রেজেন্ট ইনডিফিনাইট আছে এবং এটা কি বোঝাচ্ছে, জিরো কন্ডিশন, সরি ফার্স্ট কন্ডিশন। যে ইফ দ্যাট শার্ট ইজ ডার্টি, এটা কি চিরন্তন সত্য? যদি শার্ট ময়লা হয়, হ্যাঁ, এখানে সম্ভাবনা বলছে, ময়লা না হলে ধোয়ার দরকার নাই। হ্যাঁ ভাই, বুঝতে পেরেছেন কি? জি স্যার, বুঝতে। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা এটা একটু সলভ করি। ইফ ইট ইজ রেইন,
উইল প্লে। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি, উইল প্লে। এখানে হবে উইল প্লে। হ্যাঁ, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই উইল প্লে লুডো। গুড। হ্যাঁ, পরেরটা একটু খেয়াল করি, আমরা এটা দেখি সবাই। উইল পাস। উইল পাস। হ্যাঁ, উইল পাস। আপনাদের কি কনফিউশন হচ্ছে অপশনের মাঝে? না স্যার। হ্যাঁ, কনফিউশন হলে আমাকে বলবেন, আমি প্রয়োজনে আরেকবার আলোচনা করব। আচ্ছা, এখন আমরা সেকেন্ড কন্ডিশন দেখি, খুবই ইম্পর্টেন্ট একটা কন্ডিশন। এবং মনে রাখবেন যে ফার্স্ট কন্ডিশনটা কি, কেউ একজন বলেন, আমার সঙ্গে কোঅপারেট করেন, দেখেন তাহলে মুখে মুখে পড়াটা হয়ে যাবে। ফার্স্ট ওই কন্ডিশনটা বলেন। সায়েন্টিফিক, তারপর ইউনিভার্সাল ট্রুথ, তারপর এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এটা এরকম। জি জি। এটা কোন কন্ডিশন তাহলে? জিরো কন্ডিশন বা ট্রু কন্ডিশন। হ্যাঁ, গুড। আর ফার্স্ট কন্ডিশন? ফার্স্টটা হচ্ছে ওই যে ওই তিনটা কন্ডিশন বাদ দিতে হবে এখানে আর কি। এখানে তিনটা কন্ডিশন বাদ দিয়ে, মানে যখন আমার একটা সম্ভাবনা বা প্রেডিকশন ইন্ডিকেট করবে এটা হইতেও পারে নাও হইতে পারে, ওই দ্যাট হ্যাঁ, ওই কেসে ফার্স্ট কন্ডিশন। গুড। আচ্ছা, তাহলে তারপর এখন আমরা সেকেন্ড কন্ডিশনে তাহলে কোন দিকে যাব এখন দেখি আমরা সবাই। সেকেন্ড কন্ডিশন বলছে, আমরা আগে দেখি যে ইফ ক্লোজ এ এমন শর্ত থাকে, এই ব্যাখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যা বর্তমান বা ভবিষ্যতে পূর্ণ হবে না। যা বর্তমান বা ভবিষ্যতে পূর্ণ হবে না, হ্যাঁ, অতীতের একটা ঘটনা বর্ণনা করে তার মানে, তাই না? ইফ ক্লোজে ইফ কলেজের এই শর্তগুলো কাল্পনিক। এই কাল্পনিক, এটা আপনি দেখবেন যে টোফেল বা রিন মার্টিনে পাবে হাইপোথেটিক্যাল ফ্যাক্ট বোঝায়, হাইপোথেটিক্যাল ফ্যাক্ট অনুমান, হ্যাঁ, বা কল্পনা ফ্যান্টাসি বোঝায়, ইমেজিনেশন বোঝায়। হ্যাঁ, তাই মেইন কলেজে যা উল্লেখ করা হয় তা কোনোদিনই ঘটে না বা ঘটবে না। আমরা বুঝতে পেরেছি আশা করা যায় যে এটা একদমই হচ্ছে কি অনুমান, একটা কল্পনা বোঝায়। উদাহরণ দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ইফ আই ওয়ার এ মিলিয়নাইর, আপনি নিজেকে ভাবেন তো একটু, যে আমি যদি মিলিয়নাইর হইতাম, হুম, তাহলে আই উড হেল্প এভরি ওয়ার্থি কজেস। আচ্ছা, এখানে একটু সবাই একটু আমাকে একটু সবাই বলেন যে ইফ আই ওয়ার এ মিলিয়নাইর এই অংশ দ্বারা আপনি কি বুঝতেছেন? আমি যদি কাল্পনিক। একজন মিলিয়নিয়ার হতাম। এটা কি সম্ভব কখনো আপনার দ্বারা? বলেন তো, নিজের জায়গা থেকে ভাবেন এখন। এটা অতীতের ঘটনা বর্ণনা করছে, খেয়াল করছেন কি আপনি? অতীতের কথা বলছে, যে অতীতের স্যার কথা আমি বর্তমানে তো পসিবলই না। হ্যাঁ, ফিউচারেরটা তো বলা যায় না, কিন্তু বর্তমানে পসিবল না আর কি। বর্তমান কিন্তু পসিবল না, কারণ এটা তো অতীতে ঘটে গেছে, তাই না? যে আমি যদি অতীতে আপনি এইটা সহজভাবে চিন্তা করেন, যে আমার স্যার যদি এটা অতীতে কেমনে ঘটে? জি, স্যার আপনি বলতেছেন ইফ আই ওয়ার মিলিয়নার, এটা আবার অতীতে কেমনে ঘটলো? এটা বলতেছে যে হচ্ছে যদি আমি স্যার এটা মিলিয়নারি, চিন্তা করতেছে যে সরি, যদি হ্যাঁ, হতাম। শুনেন আমি বলি, যদি আমি মিলিয়নার হইতাম, আমি আমি সহজ ভাষা আর একটা বলি, দেখেন এখানে কিছু বিষয় আছে, আমি একটু আমাকে সময় দেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আপনি একটা চিন্তা করেন, যে এইটা চিন্তা করেন তো, যে আমার যদি অনেক টাকা থাকতো, তাহলে আমি আমার বন্ধুদের খাওয়াইতাম। আমার যদি অনেক টাকা থাকতো, বলেন তো এটা কি বর্তমানের ঘটনা নাকি ভবিষ্যতের ঘটনা? শাকিল ভাই মনে হয় প্রশ্ন করেছিলেন। স্যার আপনি অতীত বলছিলেন তো। হ্যাঁ, আমি অতীত বলেছিলাম, আমি এটাই একটু ক্লিয়ার করতেছি। বলেন যে হচ্ছে আমি এটা এটা বলেন যে আমার যদি টাকা থাকতো, তাহলে আমি বন্ধুদের পার্টি দিতাম, খাওয়াইতাম। এটা কোন এটা কোন টেন্সে বলেন তো, এটা কি বর্তমান নাকি অতীত? হ্যালো, জি স্যার। এটা অতীত না বলেন তো? যে আমার যদি অনেক টাকা থাকতো, তাহলে আমি আমার বন্ধুদের খাওয়াইতাম, তার মানে এটা অতীতের একটা ঘটনা আমরা বর্ণনা করতেছি, এখন আমরা কল্পনা করতেছি। আরে বন্ধু, যদি আমি মিলিয়নার হতাম, সে এখন বর্তমানে ইচ্ছা প্রকাশ করতেছে এসে, বর্তমানে যে ইচ্ছাটা প্রকাশ করতেছে, তার এই কথাটা ফ্যান্টাসিক্যালি আপনি, বা এই কথাটা আপনি দেখেন, তার অতীতের কথা সে বর্ণনা করতেছে, যে বন্ধু আমি যদি মিলিয়নার হইতাম আমি তোদের খাওয়াইতাম রে। সে যদি ভবিষ্যতের কথাই বর্ণনা করতো ডিরেক্ট, তাহলে এইভাবে বর্ণনা করতো, আমি মিলিয়নার হব, তোদের আমি খাওয়াবো।
কিন্তু দেখেন যখন তার হচ্ছে ইয়ে প্রকাশ করতেছে, মানে কাল্পনিক একটা ঘটনা প্রকাশ করতেছে, সেটা এমনও হতে পারে যে সে রিসেন্ট, সে তার হচ্ছে অতীতে একটা প্রকাশ করতেছে। বুঝতে পারছেন কি? এটা আমাদের একদম ক্লিয়ার হতে হবে। আমি আরো উদাহরণ দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন ক্লিয়ারলি। আগে আমাদের টেন্স আইডেন্টিফাই করতে হবে কোন টেন্সে আছে। যা এখানে পাস্ট টেন্সে আছে, মানে এখানে এটা পাস্টের একটা ঘটনাকেই বর্ণনা করছে। হ্যাঁ, আমি আরো যাচ্ছি। স্যার ইফ আই ওয়ার মিলিয়নিয়ার এটা তো স্যার প্রেজেন্টে আছে, পাস্টে কিভাবে গেল? কিভাবে এটা প্রেজেন্টে আছে বলেন তো? আসছে না স্যার? আমি স্যার বর্তমানে চিন্তা করতেছি যে আমি যদি মিলিয়নিয়ার হতাম, এটা হুম। তো আমি আগে চিন্তা করিনি, চিন্তাটা তো আমি এখন করতেছি। হুম। তাহলে আই থিংক আই ওয়ার এ মিলিয়নার, এই আই ওয়ারটাই হচ্ছে পাস্ট টেন্স। আপনি চিন্তা করতেছেন, দেখেন আপনি কিন্তু এখানে আরেকটা ক্রিয়া ঘটতেছে। এটা হচ্ছে মানে হচ্ছে আপনার কি করে বলে, এটাকে কি বলে, যে আপনি চিন্তা করতেছেন একটা, যেমন এটা হচ্ছে যে পজিটিভ ভার্ব পড়েছিলাম না? পজিটিভ ভার্বটা অনেক সময় এরকম বোঝা যায় যে কি হচ্ছে, যে আমি অন্যকে দিয়ে কাজ করাচ্ছি, অর্ডার তো আমি দিচ্ছি। অর্ডার এই শব্দটা তো বাক্যে উল্লেখ নাই। এখানে আমি চিন্তা করি বা আমি চিন্তা করতেছি যদি আমি মিলিয়নার হতাম। এখানে একটা ইচ্ছাটা আমার কি, ইচ্ছাটা আমার ভবিষ্যতের, বাট এখানে কিন্তু কথা বর্ণনা করছে কি একটা অতীতের, অতীতের কথা বর্ণনা করছে। ইচ্ছা আমাদের যে কোনো কিছু হতে পারে। তবে এখানে হ্যাঁ, এখানে কিছু মানে ঘটনা আছে যা আমরা আর একটু ভিতরে যেতে হবে। সেকেন্ড কন্ডিশন দ্বারা তিনটা বিষয় প্রকাশ করে। একটা হচ্ছে ইচ্ছা। ইচ্ছাটা অতীতেরও হতে পারে, যে অতীতে ইচ্ছা ছিল, এবং বর্তমানের হতে পারে, ভবিষ্যতের হতে পারে। কিন্তু যদি ইচ্ছা প্রকাশ করে সেটা পাস্ট টেন্সে হচ্ছে ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে এই বিষয়টা আপনি এখানে আটকিয়েছেন। যে ইচ্ছা যদি প্রকাশ হয় তাহলে এটা হবে কি, পাস্ট টেন্সেই হবে। কিন্তু ইচ্ছাটা বর্তমানেও প্রকাশ করা যায়, অতীতেও প্রকাশ করা যায়, আবার ভবিষ্যতেও প্রকাশ করা যায়। হ্যাঁ, এই যে আপনারা আমি টোফেল বইটা বের করেছি, আপনারা এখানে দেখতে পাবেন যে তিন ধরনের এক্সপ্লানেশন আছে। হ্যাঁ, টোফেলে তিন ধরনের এক্সপ্লানেশন আছে। একটা ইচ্ছা, যেমন ওই যে আই উইশ, এটা পড়েছেন না আপনারা? আই উইশ আই ওয়ার এ কিং, আমার ইচ্ছা হয় যদি আমি একটা রাজা হতাম, আমি ভাই ওইদিকে যাচ্ছি। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন। এখন এখানে খেয়াল করেন, ইফ আই ফাউন্ড এ ব্যাগ ইন দ্য স্ট্রিট আই উড টেক ইট টু দ্য পুলিশ। কি বলছে এখানে? যদি আমি রাস্তায় একটি ব্যাগকে পেতাম, আই উড টেক ইট টু দ্য পুলিশ, তাহলে আমি এটা কার কাছে নিয়ে গিয়ে দিতাম? পুলিশকে নিয়ে গিয়ে দিতাম। এখন এইখানে দেখেন তো সরাসরি পাস্ট টেন্সকে বর্ণনা করছে কিনা, কল্পনা করছে কিনা। সে বর্তমানে একটা রাস্তায় বসে থেকে স্যার মানে এটা প্রেজেন্ট উইশ স্যার, পাস্ট হ্যাঁ। না। যদি এখানে থাকতো ইফ ইফ আই হ্যাড বিন এ মিলিয়নিয়ার, তাহলে হচ্ছে এটা পাস্ট হইতো স্যার। এটা হুম। হচ্ছে প্রেজেন্ট উইশ। মানে বর্তমানে তার ইচ্ছা, সে বর্তমানের ইচ্ছাটাকে প্রকাশ করেছে। যদি আমি একটি কি ব্যাগ পেতাম তাহলে আমি এটা পুলিশকে দিয়ে আসতাম, তাই না? সে ইচ্ছাটা বর্তমানের, কিন্তু প্রকাশ করেছে কার মাধ্যমে? পাস্ট টেন্সের মাধ্যমে। এখানে টেন্সটা ইম্পর্টেন্ট, আমাদের গ্রামেটিক্যালি যে বিষয়টা সেটা টেন্স ইম্পর্টেন্ট, বাট ইচ্ছাটা হচ্ছে কি বর্তমানের ইচ্ছা। তার ইচ্ছা বর্তমানের, কিন্তু এখানে পাস্টে প্রকাশ করেছে। হ্যাঁ, আমরা যদি সরাসরি এভাবে ভাবি যে এটা হচ্ছে আহ, বর্তমানের ইচ্ছা, তাহলে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো না কেন? যেহেতু এটা ইচ্ছা প্রকাশ করতেছে বা কল্পনা বোঝাচ্ছে। ও আরেকটা বিষয় এখানে আমি স্কিপ করে গিয়েছি, সেটা হচ্ছে দেখেন এই জায়গায় কি আছে বলেন তো? আয় আছে, আয়ের সঙ্গে কি ওয়ার হয়? না আ- তাহলে এখানে ওয়ার কেন হলো বলেন? এটা প্রশ্ন হতে পারে কি না? স্যার, এটাকে টেন্স দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে। ওই যে টেন্সের আমরা পড়ছিলাম না যে কোনো কিছু উইশ করা অর্থে মানে ইফ আই ওয়্যার বসে, তো এরকম যেমন ধরেন আই উইশ আই ওয়্যার এ কিং, তো এটাকে হুম। হইতেছে কন্ডিশনালি ইফ আই ওয়্যার এ কিং, এরকম আর কি। উইশ যেহেতু এর জন্য আয়ের সাথে ওয়্যার বসছে, এরকম আর কি। হ্যাঁ, এটা ইচ্ছা প্রকাশ বোঝাচ্ছে, অথবা এটা কল্পনা, এটা কল্পনা করা বোঝাচ্ছে, যার ফলে আয়ের সঙ্গে ওয়ার হয়েছে। হ্যাঁ, অবাস্তব বা স্যার ওই যে অবাস্তব, কাল্পনিক ইয়াস, কোনো কিছুর সাথে কাল্পনিক, তখন হচ্ছে ওয়ার বসবে। অয়ার বসে। হ্যাঁ, অবাস্তব কোনো কিছু বা কাল্পনিক কোনো কিছু যেটা বাস্তবে ঘটা সম্ভব না। হ্যাঁ, এটা বাস্তবে ঘটনা সম্ভব না বলতে বোঝাচ্ছে এখানে, মানে বাস্তবে ঘটা সম্ভবই না এটা। হ্যাঁ, আপনি এই দিকে খেয়াল করেন তো ভাই একটু, যে এইটা বাস্তবে ঘটা সম্ভব না, এটা দেখবেন যে আপনি টোফেলেও পাবেন আর রিন মার্টিনেও পাবেন, এই এই কথাটা উল্লেখ আছে যে এটা হচ্ছে মানে বাস্তবে ঘটা সম্ভব না। কেন বলে? কারণ এটা
আমরা বর্তমানে যে ইচ্ছাটা প্রকাশ করতেছি সেটা আমাদের অতীতে হওয়া দরকার ছিল। হ্যাঁ, এই জন্য এটা আমরা বর্তমানে এসে আমাদের ইচ্ছা প্রকাশ করি, কিন্তু ঘটনাটা অতীতের। দেখেন তো বিষয়টা এরকম কিনা, একটু চিন্তা করেন তো সবাই। মানে মূল বিষয় স্যার এটাই যে বর্তমানে ইচ্ছা পোষণ করতেছি কিন্তু ঘটনাটা অ্যাকশনটা অতীতের। ইয়েস, এর জন্য পাস্ট ইনডিফিনাইট টেন্স। ভাই এখন কি ক্লিয়ার সবার? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এই যে শাকিল ভাই, আপনার কি ক্লিয়ার ঘটনাটা, বিষয়টা? না স্যার, আমার কাছে এখনো 100% ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আপনার আরেকবার একটু প্রশ্ন করেন যে আসলে কোন জায়গায় জি ক্লিয়ার স্যার, না। আমি পড়ে দেখবো না এটা নাকি, এটা কি স্কিপ করা যাবে এখন? হ্যাঁ, স্কিপ করা যাবে, সমস্যা নাই, তবে এটা আসলে বুঝে পার হইলে আমাদের একটু ভালো হইতো সবার। যে আপনার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আসলে মানে আমি কতটুকু ব্যাখ্যা করতে পারতেছি, আপনার একবার একটু প্রশ্নটা করেন। না স্যার, আপনি যে উদাহরণ দিলেন যে আমার টাকা থাকলে আমি বন্ধুদের খাওয়াইতাম, এইটা স্যার মানে ভবিষ্যতের কথাও তো বুঝাইতেছে, না, তাই ভবিষ্যতের কথাই যদি বুঝাইতো, শোনেন, ভবিষ্যতের কথাই যদি বুঝাইতো তাহলে এখানে খাওয়াই তাম কথাটা আসতো না। আমার যদি টাকা থাকতো, থাকতো বলতে কি এটা আমাদের ভবিষ্যতের কথা বুঝাচ্ছে, যে ভবিষ্যতে যদি আমার টাকা থাকে বা আমার যখন টাকা হবে আমি তোদের খাওয়াবো। হ্যাঁ, আপনি এটা পরে আরেকটু ভাইবেন, হ্যাঁ, গভীরভাবে ভাববেন, ভেবে যদি নতুন কিছু পান আমার সঙ্গে শেয়ার করবেন অবশ্যই। আর যদি এটাই হয় তাহলে মেনে নিয়েন, হ্যাঁ। আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো এখানে কি বোঝার বা এখানে কোনো প্রশ্ন আছে এটা ছাড়া? আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই, হ্যাঁ। ডি হ্যাঁ, ওয়্যার। আচ্ছা, আমি আপনাকে আরেকটু সহজ করে দিচ্ছি শাকিল ভাই, আপনি হচ্ছে টোফেলের 115 নম্বর পেজটা পড়বেন একদম লাস্টের দিকে, হ্যাঁ, তাহলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আমার সঙ্গে একমত হবেন আপনি, আশা করছি। এইটা একটু সবাই বলেন এখানে কোনটা হবে। ডি ওয়্যার। ইয়েস, এখানে হবে ওয়ার, ইফ আই ওয়ার এ প্রিন্স, যদি আমি রাজা হতাম। এটা দেখেন তো, বর্তমানে ইচ্ছাটা প্রকাশ করছে বাট ঘটনাটা অতীতের কিনা। হ্যাঁ হ্যাঁ। একটু বোঝার চেষ্টা করেন, হ্যাঁ, তাহলে হবে। তাহলে প্রথমটা পাস্ট টেন্স হলে পরেরটাও পাস্ট টেন্স, এখানে দুই ভাবে পাস্ট টেন্স হতে পারে। হ্যাঁ, আমি আবার বলছি, দেখবেন যে আপনারা টপিলে দেখবেন এখানে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম ইউজ আছে, এখানে নোন আছে, অথবা উড দিয়ে, যদি উড ব্যবহার করেন তাহলে এখানে পাস্ট প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। আ- আর যদি উড না দেন তাহলে সরাসরি এখানে পাস্ট ফর্ম দিতে হবে। দুই ভাবে আছে, যেভাবে পরীক্ষায় আসে এইভাবে আনসার করবেন, হ্যাঁ। যেহেতু এখানে উড আছে তার মানে পরেরটা নোন দিতে হবে, এটাও কিন্তু পাস্ট টেন্স। এটাকে সাধারণত বলা হয় ফিউচার ইন দ্য ফার্স্ট। হ্যাঁ, ওকে। হ্যাঁ, এখন এইটা একটু দেখি সবাই। ইফ আই হ্যাড মাস টাইম, যদি আমার হাতে পর্যাপ্ত সময় থাকতো, আই উড তাহলে এখানে গিভ। আই উড আই উড গিভ ইউ সাম, হ্যাঁ, সরি, এখানে বলছে মানি, বলছে সময় তো না। ইফ আই হ্যাড মাস মানি, যদি আমার অনেক মানি, টাকা থাকতো, আই উড গিভ ইউ সাম, আমি তোমাকে কিছু দিতাম, হ্যাঁ। ওকে। আচ্ছা, এখন থার্ড কন্ডিশন খুবই গুরুত্বপূর্ণ। থার্ড কন্ডিশনটা একটু আমরা দেখি। এটা খুবই মানে এটা চমৎকার একটা ঘটনা, সেটা আমাদের মনে রাখতে হবে। কোথায় আমি বলে দিচ্ছি, এ জাতীয় কন্ডিশনাল ক্লোজ, সরি, কন্ডিশন ক্লোজে অতীতে কোনো ঘটনা বা কাজ, কি হয়েছিল, সত্য ছিল না, মানে প্রায় হচ্ছে এটা সেকেন্ড পার্স মানে সেকেন্ড কন্ডিশনকেই মানে উল্লেখ করে, কিন্তু একটু কিন্তু আছে, এমন ঘটনার উল্লেখ থাকে, অর্থাৎ এ কন্ডিশন দিয়ে ওই ধরনের কাজকে বোঝানো হয় যা অতীতে ঘটতে পারতো কিন্তু ঘটেনি, অতীতে ঘটতে পারতো কিন্তু ঘটেনি, এইটুকু মনে রাখতে হবে। অতীতে ঘটতে পারতো কিন্তু ঘটেনি, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। উদাহরণ দেখি তাহলে বোঝা যাবে। ইফ আই হ্যাড নোন হিজ ট্রাবল, এই অর্থ কি এটার? এই অংশটুকুর অর্থ হচ্ছে, আমরা যদি একদম টেন্স অনুযায়ী বলতে চাই তাহলে অর্থটা এরকম হবে, যদি ইফ আই হ্যাড নোন হিজ ট্রাবল, যদি আমি তার সমস্যা জানিয়ে থাকতাম। কারণ আথ মানে আসিল, আসিলে, আসিলেন, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের চেনার উপায়, যদি আমরা এভাবে বলতে চাই, হ্যাঁ, যে আমি যদি তার সমস্যাটা জেনে থাকতাম, হ্যাঁ,
আই উড হ্যাভ হেল্পড, আই উড হ্যাভ হেল্পড হিম, আমি তাকে সাহায্য করতাম। এখানে হিমটা দেওয়া হয়নি, এটা একটু আপনারা এই করে নিন, হ্যাঁ। যে আই উড হ্যাভ হেল্পড, যদি আমি তার সমস্যাটা জেনে থাকতাম আমি তাকে সাহায্য করিয়ে থাকতাম। অর্থ কিন্তু এটা, তার মানে এটা হবে ফিউচার ইন দা পারফেক্ট, পাস্ট পারফেক্ট, হ্যাঁ। তাহলে এখানে কি বোঝাচ্ছে, যে যদি আমি তার জানতাম, আপনি একটু কল্পনা করেন যে আপনার একটা বন্ধু সমস্যা যদি আপনি জানতেন, তার সাথে দেখা, সে আপনাকে সমস্যাটা বর্ণনা করতেছে, আপনি বললেন যে আমি যদি তোর সমস্যাটা জানতাম আমি তাহলে কি এটা সমাধান করতাম। বুঝতে পেরেছেন কি ক্লিয়ারলি এটা? জি স্যার। হ্যাঁ, এখন একটু আমরা খেয়াল করি, এখানে পাস্ট পারফেক্ট এবং ওইটা হবে ফিউচার ইন দ্য পারফেক্ট, যেটাকে পারফেক্ট টেন্সি বলা হয় সাধারণত। এখানে কি উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ দিয়ে হবে, তবে সচরাচর উড হ্যাভ দিয়ে করা হয় এই জন্য যে উডটা সাধারণত সবার ক্ষেত্রে ইউজ করা যায় সম্মান দিয়ে, হ্যাঁ, সম্মান বা স্নেহ করে। আচ্ছা, তাহলে অর্থটা কি হবে, আমি যদি তার সমস্যাটা জানতাম বা জানিয়ে থাকতাম তাহলে আমি তার সাহায্য করিয়ে থাকতাম। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে অতীতে ঘটনাটা ঘটা সম্ভব ছিল, হ্যাঁ। আমি এখানে শুধু ভার্বের নিচে দাগ দিয়েছি, দিয়ে আমি গঠনটা কিন্তু লিখি নাই। দেখেন প্লাস 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 এই গঠন যখন আপনারা পড়তে যাবেন তখনই আপনাদের মানে রুলস হিসেবে মুখস্থ করতে কিন্তু অসুবিধা হবে। বাট যখন আপনি টেন্স দিয়ে ব্যাখ্যাটা পড়বেন আমি আশা করছি আপনাদের কাছে অনেক এটা ইজি মনে হবে, হ্যাঁ। আচ্ছা, আমি যে এভাবে আলোচনা করতে যে আপনাদের কাছে কি খুবই মানে কঠিন মনে হচ্ছে কি, যে আমি এই যে রুলস গুলো আলোচনা করি না, যে প্লাস প্লাস প্লাস? না স্যার, ওটা করার দরকার নেই। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, হ্যাঁ। ভাই আপনাদের প্রশ্ন যদি থাকে আমাকে বলবেন, আমরা আলোচনা করব, হ্যাঁ। দেখা যাচ্ছে যে একটা আমরা ভালো কিছু পাবো এখান থেকে। এখানে আসলে মানে ওই যে পারলাম কি পারলাম না এই বিবেচনা পরে, আগে আমাদের সমস্যাটা সমাধান হচ্ছে কিনা আমাদের এটা দেখতে হবে, হ্যাঁ। এখানে তো আসলে আমরা কেউ কাউকে এখানে আসলে ওইভাবে জাজ করতে আসি নাই। আমরা এখানে আসছি একটা জিনিস ভালোভাবে যেন আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়, শিখতে হয়, শেখা যায়। কখনো প্রশ্ন করতে হেজিটেশন ফিল করবেন না, আরে এই প্রশ্ন করব স্যার কি মনে করে না করে, ভাই এটা মনে করার কোনো প্রয়োজন নাই। যে কোনো প্রশ্ন আসবে আপনি করে ফেলবেন, হ্যাঁ, একটা সমাধান আসবেই। এখানে দেখেন কিছু উদাহরণ দেওয়া আছে, যে এটা হচ্ছে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনটা অনেক সময় আমরা হচ্ছে অর্থটা করতে পারি না, বা অর্থ করতে গেলে অনেকটা সমস্যা হয়ে যায়, যার ফলে আমি এটা কিছুটা অর্থ এখানে করে দিয়েছি, হ্যাঁ, এই সেন্টেন্স গুলো। এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আচ্ছা, তাহলে এটা পার হচ্ছে আমরা, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন তো এগুলো পাওয়া যায় কিনা। ডি, আই উড হ্যাড হেল্পড। হুম। আচ্ছা, আমাদের সাথে মনে হয় আরেকজন আপু আছে, উনি কি কথা বলছেন? এই যে সানজিদা আপু, আপনি কি কথা বলছেন? আমরা সাজিদা আপুর কথা কখনোই শুনতে পাইনি, এখন জি আয়। স্যার, কথা তো বলি। ও আচ্ছা আচ্ছা, আপনি কথা বলেন, হ্যাঁ। বলবেন আপনি, মানে আসলে আপনি কি সমস্যা কখনো ফেস হয় না, একটু বলবেন, আপনারা একটু কথা বলবেন তাহলে ভালো লাগে, হ্যাঁ। ক্লাসটা হুম, প্রাণবন্ত হয়, প্রশ্ন করা, প্রশ্ন নেওয়া, এটা আসলে মানে দরকার আমাদের। আমরা যেহেতু জুমে ক্লাস করতেছি, কথা বলার সুযোগ আছে, তাই না? জি আচ্ছা, এইটা একটু সবাই আমরা আইডেন্টিফাই করেছি যে উড হ্যাড, তাই না? জি। আর হ্যাড এখানে হওয়ার কারণ সরি, এইখানে হ্যাভ হবে, সরি এখানে মিস্টেক হয়ে গেছে। এখানে হ্যাড হবে না, এখানে হবে উড হ্যাভ। সবাই একটু হ্যাভটা লিখে নেন, হ্যাঁ। কারণ এখানে তো উড আছে, মোডাল অক্সিলিয়ারি ভার্ব, মোডাল অক্সিলিয়ারি ভার্ব কোনোভাবেই হ্যাড হবে না, হ্যাঁ। এখানে সবাই একটু হ্যাভটা লিখে নেই আমরা, হ্যাঁ। ওকে। আচ্ছা, এইটা একটু দেখি সবাই। এখন কিন্তু দেখেন আবার মাইট হ্যাভ হ্যাড, এটা কিন্তু প্রথমে আছে, তাই না? এটা হচ্ছে এটা হচ্ছে পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে ভি3 হ্যাভ হ্যাজ এর। তাহলে এখানে কোনটা হবে বলেন তো? ইফ ইউ হ্যাড অ্যান অপরচুনিটি। ইফ ইউ, ইফ ইউ হ্যাড অ্যান এই অপরচুনিটি। আপনি এই যে এটা বলছেন অপশনে ভুল আছে, আপনি কি এটা বলছেন? দেখেন তো এই যে এটা, স্যার সরি সরি, লাস্টেরটা ইফ ইউ হ্যাভ অ্যান অপরচুনিটি। এটা দেখেন আমি এই যে ভার্বের সময় ক্লিয়ার করেছিলাম, এইটা কি পারফেক্ট টেন্স দেখেন তো। এরপর আর কোনো ভার্ব আছে? এরপরে আর কোনো ভার্ব নাই, তার মানে কি এটা মেইন ভার্ব। আমি ভার্বের ক্লাসে কিন্তু বলেছিলাম যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, অ্যাম, ইজ, আর, এগুলোর পরে যদি আর কোনো ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব।
আর এগুলোর পরে যদি আর কোনো ভার্ব না থাকে তাহলে এগুলো কি হবে? মেইন ভার্ব। তার মানে কি? এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এটাও পাস্ট ইনডিফিনাইট। দেখেন এখানে এই যে হ্যাড একটা ভার্বই আছে, হ্যাঁ, কিন্তু এটাও পারফেক্ট টেন্স, আবার এটাও পারফেক্ট টেন্স। তারা আমাদের হবে পাস্ট পারফেক্ট, কিন্তু এটা কোন পারফেক্ট আছে? এটা আছে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এই হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে ভি3। আপনারা কি জানেন যে হচ্ছে হ্যাভ হ্যাজ, এটার ভার্ব হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড। তাহলে এটাও আমাদের হচ্ছে না। এখন কোনটা সঠিক? এইটা সঠিক, ইফ ইউ হ্যাড হ্যাড অ্যান অপরচুনিটি, তাই না? স্যার বুঝলাম না, একটু আরেকবার বলেন। হ্যাঁ, আমি আরেকবার বলছি, আমি হাজারবার বলবো, সমস্যা নাই। যদি, আচ্ছা, আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে, আচ্ছা একটু দাঁড়ান, হ্যাঁ, একটু দাঁড়ান আপনারা, একটু অপেক্ষা করেন। আচ্ছা, আমি আপনাদের একটা বিষয় দেখাই। আচ্ছা, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি এই যে আমার বই বের করেছি, আমি বই থেকে আপনাদের একটু দেখাচ্ছি, তাহলে আপনাদের একদম বুঝতে সুবিধা হবে। যে এই যে দেখেন, ক্লিয়ার দেখা যাচ্ছে কি? এখানে খেয়াল করেন। জি স্যার। হ্যাঁ, এখানে একটু দেখেন সবাই, কি বলছে এখানে? যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, এই ভার্বগুলো অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব উভয়ই হতে পারে। খেয়াল করেছেন? যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এই অংশটুকু খেয়াল করেন, মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এদের পরে অন্য কোনো ভার্ব থাকে। এখানে একটু দেখেন সবাই, এরপরে কি থাকবে? অন্য কোনো ভার্ব। আর যখন অক্সিলারি ভার্ব থাকে তখন, যখন এগুলো সরি এগুলো মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এরপরে অন্য কোনো ভার্ব থাকে না। দেখেন, অন্য কোনো ভার্ব থাকে না যদি মেইন ভার্ব হিসেবে ইউজ হয়, কিন্তু যখন অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয় তখন এগুলোর পরে আরো ভার্ব থাকে, এগুলোর পরে আরো ভার্ব থাকে। এখন এই যে উদাহরণ খেয়াল করেন, তাহলে বুঝবেন। দেখেন এখানে বলছে আই হ্যাভ নো প্রবলেম, এরপরে কি আর কোনো ভার্ব আছে? না আছে? স্যার। তার মানে এটা কি ভার্ব বলেন তো? এটা হচ্ছে মেইন ভার্ব। আবার এখানে ইজ, এরপরে আর কোনো ভার্ব আছে? না স্যার, মেইন তার মানে ভার্ব এটা এটা। মেইন ভার্ব। এবং কথা হচ্ছে যে এই অর্থগুলো যখন দেয়, যখন এই অর্থগুলো বিলুপ্ত হয় না, তখন এটা কি হয়? মেইন ভার্ব হয়। বোঝা গেছে কি? আর অক্সিলারি ভার্ব কখন হয়? যখন এরপর আর একটা ভার্ব থাকবে। যখন আমরা এখানে খেয়াল করি, দেখেন যে আই হ্যাভ ডান দা ওয়ার্ক, তখন দেখেন এটা কিন্তু, এই হ্যাভটা কি ভার্ব বলেন তো এখানে? এই হ্যাভটা এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব। কেন? অক্সিলারি এরপর ভার্ব। আর একটা ভার্ব আছে। বুঝতে পেরেছেন কি ক্লিয়ার বিষয়টা? তাহলে জি স্যার। এখন আমরা এখানে চলে আসি, হ্যাঁ, তাহলে এটা একদম বুঝতে সুবিধা হবে। কেন এখানে অ্যান্সারটা আমাদের এখানে কি হলো? ডি নাম্বারটা হলো, এই যে এটা হলো অ্যান্সার, সরি, আমাদের অ্যান্সার কেন এখানে এই যে এটা হয়েছে। বুঝতে পেরেছেন কি? এরপরে আর কোনো ভার্ব আছে? নাই। যার ফলে এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনাইট টেন্স। হ্যাঁ, পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন কি? ভার্বের পরে কি থাকে? সাবজেক্টের পরে ভি2 থাকে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপর সাবজাংটিভটা একটু আমরা আলোচনা করি। যে সাবজাংটিভ মুড বা এটা সাবজাংটিভ ভার্ব, আমরা যে যেটা বলি, হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সাবজাংটিভ আমি ডিরেক্ট প্রোফাইল থেকে নিয়েছি যেন শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয়। দ্য সাবজাংটিভ ইন ইংলিশ ইজ দ্য সিম্পল প্রেজেন্ট সিম্পল ফর্ম অফ ভার্ব। ভালো করে খেয়াল করতে হবে আমাদের এখানে, সিম্পল ফর্ম অফ ভার্ব হোয়েন ইউজড আফটার সার্টেইন ভার্বস। সার্টেইন মানে কতিপয় কিছু ভার্বের পরে যদি বসে, কি যোগে বলছে? ইনক্লুডিং দ্যাট, দ্যাট সহযোগে যদি বসে। হ্যাঁ, ওয়ান পার্সন ওয়ান্টস অ্যানাদার পার্সন টু ডু সামথিং, একজন পার্সন আর একজনকে দিয়ে কোনো কিছু করাতে চায়। হ্যাঁ, দ্য ওয়ার্ড দ্যাট মাস্ট অলওয়েজ অ্যাপিয়ার, দ্যাটকে অবশ্যই থাকতে হবে সেটা বলছে। হ্যাঁ, ইন সাবজাংটিভ সেন্টেন্সে তারা বলছে ইফ ইট ইজ ওমিটেড, যদি দ্যাট না থাকে, দ্যাট যদি না থাকে, মোস্ট অফ দ্য ভার্বস আর ফলোড বাই দ্য কি ইনফিনিটিভ। যদি দ্যাট না থাকে সেই ক্ষেত্রে ইনফিনিটিভ হয়। হ্যাঁ, আমরা একটু দেখি, এই ওয়ার্ডগুলো যদি থাকে, দেখতে পাচ্ছেন কি? এই ওয়ার্ডগুলো যদি থাকে কোথায়? প্রথম ক্লোজে, মানে দ্যাট ক্লোজের পূর্বে যদি থাকে, এই ভার্ব, এই ওয়ার্ডগুলো যদি থাকে এখানে, আবার হচ্ছে যেমন ধর অ্যাসেনশিয়াল কিছু অ্যাডভার্ব আছে, অ্যাজেক্টিভ আছে, সেই অ্যাজেক্টিভ গুলোও থাকতে পারে, ইম্পর্টেন্স, অ্যাসেনশিয়াল, এগুলোও যদি থাকে
প্রথম সেন্টেন্সে। পরের সেন্টেন্সে যদি কি থাকে, তাহলে পরের সেন্টেন্সটা ডিরেক্ট কি হবে, প্রেজেন্ট ফর্মে হবে। আমি আবারও বলছি কি হবে, ডিরেক্ট সিম্পল ফর্ম। সিম্পল ফর্ম মানে কি, এর সঙ্গে এস ইএস কিচ্ছু যুক্ত হবে না। এখন বিষয় হচ্ছে কি ভাই, যে আমরা বাংলাদেশে হচ্ছে অধিকাংশ বই দেখা যায় যে বাংলাদেশের বইগুলো কপি করা হয়, এটা হচ্ছে সমস্যা। আমাদের সবসময় উচিত যে বিদেশি রাইটারদের বইটা ফলো করা। এটা হতে পারে হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজেস, মানে এটা হচ্ছে আমাদের যারা আমরা বই লিখি তাদের জন্য সহজ হয়। এবং আমরা এখানে একই সঙ্গে ওই গ্রামারিয়ানের ভাষাটাও বুঝতে পারি, যে এখানে কোন ভাষায় সে কথা বলেছে, হ্যাঁ, বা কি বোঝাতে চেয়েছে। আচ্ছা, যাই হোক, এখানে আমরা একটু খেয়াল করি স্ট্রাকচারটা পরে, আগে আমরা সেন্টেন্স দেখি কি বলছে। উই আর, দেখেন তো এর মধ্যে আর আছে কিনা, এই যে, এই যে উৎসাহিত করা, হ্যাঁ, বলছে উই আর দ্যাট, এই যে দ্যাট আছে কিনা, এখানে কি বলছে দেখেন তো, যে মাস্ট দ্যাট অ্যাপিয়ার্ড, কি হতে হবে, অবশ্যই দ্যাটকে কি থাকতে হবে, সেখানে উপস্থিত থাকতে হবে, ঠিক আছে, অ্যাপিয়ার্ড মানে দৃশ্যমান থাকতে হবে। তাহলে এই পাশে আরেকটা আছে, এখানে দ্যাট আছে, তাহলে পরে এখানে হি আছে, তাই না? এখানে বলেন তো লিভস হওয়ার কথা কিনা, রাইট ফর্ম অফ ভার্ব, এখান থেকে কোশ্চেন আসে। বোঝা গেছে কি, আমরা এই যে যেগুলো রুলস পড়ি, রুলস, এগুলো রুলস না ভাই, এগুলো আলাদা একটা, এগুলো সাধারণত এর মধ্যে আলোচনা করা যায়, ভার্বের মাঝে আলোচনা করা যায়। হ্যাঁ, বলেন তো এখানে লিপস হওয়ার কথা না, হি সাবজেক্ট আছে, হুম। তাহলে এখানে কি লিপস হবে? না, সাবজেক্টিভ হ্যাঁ, এখানে ওয়ার্ড। বলছে, এখানে বলছে সরাসরি কি হবে, সিম্পল ফর্ম হবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে না যে স্যার এই ভাগটা কেন এখানে আসলো। বিশেষ কথা হচ্ছে যে আমি এর হিস্টোরিটা বের করেছিলাম, যে হচ্ছে শেক্সপিয়র সহ যেই বিখ্যাত লেখকগুলো আছে, তারা তাদের হচ্ছে বইয়ে বা তাদের সাহিত্যে তারা এভাবে ইউজ করতো। হ্যাঁ, তারা প্রায় অনেক হচ্ছে রাইটার দেখা যাচ্ছে যে কি, একজন রাইটার তো সেই সময় আরেকজন রাইটারের বই পড়তেন। হ্যাঁ, ধরেন সাহিত্য যেগুলো ছিল খুব ভালোভাবে তারা পড়তেন। এমনও দেখা যায় যে আমি একটা বই পড়েছিলাম, হাউ টু রিড এ বুক, এই বই পড়েছিলাম। আর একটা বই বই পড়েছিলাম হচ্ছে দ্য লাইব্রেরি, হ্যাঁ, আহ, বইয়ের নামটা আমার সঠিক মনে নাই, লাইব্রেরি এরকম একটা বই ছিল। এটা অনেক আগে পড়েছিলাম, আমি যখন ক্লাস 9 10-এ ছিলাম। আমি বাইরের দেশের বই অনেক ভালো পড়তাম, হ্যাঁ। এখন বিষয় হচ্ছে খেয়াল করেন, আর হাউ টু রিড এ বুক এটা আমি রিসেন্ট পড়েছিলাম। তো এখন বিষয় হচ্ছে, এই যে হাউ টু রিড এ বুক, এই রাইটার বলেছে তার বইয়ে যে আপনি যদি, হ্যাঁ, মানে বই পড়া সম্পর্কে যদি ভালো কিছু জানতে চান তাহলে আপনি পড়েন, যে হচ্ছে দ্য লাইব্রেরি বইটা পড়েন। তো এইরকম আরেকজন সাহিত্যিকের কি বই পড়ার কথা সাজেস্ট করতো। কিন্তু বাংলাদেশে তো এটা হয় না, বাংলাদেশে হয় যে ওর বই পড়িস না, আমার বই পড়। হ্যাঁ, যারা সাহিত্যিক আছে, বিশেষ করে সাহিত্যিকদের মন অনেক সুন্দর হয়, পবিত্র হয়। আচ্ছা, যাই হোক, ওইদিকে আমরা না যাই, এখন আমরা একটু দেখি। তার মানে এইখানে দেখা যাচ্ছে যে, এই জন্য দেখা যায় কি জানেন, যে গ্রামার থেকে যে রুলস গুলো আসছে, একই রুলসের মধ্যে অনেকগুলো পড়ে যায়। হ্যাঁ, যে কি হয়েছে, তারা তো সাহিত্য তো একটা নিয়ম মেনে চলে। আর গ্রামারও তো হচ্ছে সূচনা লগ্ন থেকেই আছে, যে ভাষাটাকে সংযত রাখার জন্য, যেন ভাষাটা বিবর্তন না হয়। হ্যাঁ, পরিবর্তন হতে পারে কিঞ্চিত, ভাষার প্রাণ না থাকতে পারে, কিন্তু কিছু পরিবর্তন হয়, কেন বিবর্তন যেন একদম না হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি এখানে সাবজাংটিভ ওয়ার্ড গুলো থাকবে, আর এখানে দ্যাট থাকবে, পরে যেই সাবজেক্টই থাক, এখানে ডাইরেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এস 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 কিচ্ছু হবে না। এটাই হচ্ছে সাবজাংটিভ। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা খেয়াল করি, তার মানে এখানে কি বলছে, আমি আবার এই যে একটু সচেতনতামূলক আপনাদের বলছি, যে এখানে কি থাকবে না, এস এস কিছুই হবে না। দেখছেন এখানে আছে দ্য টিচার অ্যাডভাইসড, দেখেন তো এটা পাস্ট টেন্স না? অনেকে কি মনে করবে এটা পাস্ট টেন্সে আছে, এটাও পাস্ট টেন্স হবে, এখানে স্টাডিড লাগাই দিবে, তাই না? স্টাডিড কি হবে, পাস্ট হবে না, ডাইরেক্ট প্রেজেন্ট ফর্ম। ভাই আপনারা কি সবাই ঘুমাইছেন? না স্যার, শুনতেছি। ও আচ্ছা আচ্ছা, আমার কথা কি জোরে হয়ে যাচ্ছে? ঠিকঠাক মানে স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, বা মাঝে মাঝে একটু বলবেন আপনারা, হ্যাঁ। আচ্ছা, আপনারা বাকিরা যারা আছেন, আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আচ্ছা, পরের সেন্টেন্সটা আমরা দেখি। হি ইনসিস্টেড দ্যাট শি বি, এখানে বি হচ্ছে প্রেজেন্ট ফর্ম ভার্বের, এখানে ভার্বের বি হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, এরপরে দেখেন, দে প্রপোজড দ্যাট এ নিউ রুল বি ইন্ট্রোডিউসড, এখানে বি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার এখানে দ্য ল রিকোয়ার্স দ্যাট এভরিওয়ান ওয়্যার এ সিট বেল্ট, তাহলে এখানে দেখেন রিকোয়ার্স
এখানে এভরিওয়ানটা কি থার্ড পারসন সিঙ্গুলার না, এখানে ওয়ার্স হওয়ার কথা না, কিন্তু ওয়ার্স হবে না, ডিরেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আচ্ছা, এইখানে এখন একটু অ্যান্সার করেন। এগুলো এই যে হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিষদ পরিদর্শকে এসেছিল এই প্রশ্নটা, একটু সবাই বলেন। আমি কিন্তু শুরুতে বলেছিলাম যে এখানে লেখা নাই যে নেসেসারি যদি কোনো সেন্টেন্সে দ্যাটের পূর্বে থাকে, তাহলে সেটাও কি হবে বলেন তো, সেটাও হবে হচ্ছে সাবজাংটিভ মুডের মধ্যেই পড়বে। তাহলে বলেন এখন এখানে অ্যান্সারটা কি হবে? চয়েস। সি নাম্বার হবে, তাই না? জি জি স্যার। স্যার। হ্যাঁ, গুড। কঠিন কি বলেন তো, এগুলো কি কঠিন? কঠিন আছে, একটু ট্রিকি আর কি, মনে রাখা লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, একটু মনে রাখতে হবে, একটু বারবার পড়তে হবে। ওই বারবার নৈবেত্তিক মুখস্থ না করে এই ব্যাখ্যাগুলো মুখস্থ করবেন। হ্যাঁ, আমি আমার বইয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি যে প্লাস 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 এই হচ্ছে মানে রুলসকে মানে স্কিপ করার জন্য। আচ্ছা, আই সাজেস্ট দ্যাট, এখানে কি হবে বলেন তো? হি গো দেয়ার। গো দিয়ার, ওকে। এটা একটু দেখি আমরা সবাই। অ্যাপ্লাই। অ্যাপ্লাই, ওকে। হুম, এই যে আমাদের চলে আসছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট, খুবই সহজ। এটা আপনাদের কাছে কঠিন লাগতে পারে, তবে আপনারা এটা আমি বলি যে দুইটা জিনিস আপনারা একটু লিখে রাখবেন। হ্যাঁ, দুইটা জিনিস মুখস্থ রাখলেই হবে, দুইটা মানে দুইটা ওয়ার্ড মুখস্থ রাখলেই হবে, এটা আর কিচ্ছু লাগবে না, আমি বলি সেটা দেখেন। তাহলে এইখানে একটু মানে সমস্যা হয়ে গেছে যে ইয়েগুলো দেখা যাচ্ছে না, জফলাগুলো। হ্যাঁ, দুটি বাক্যের ভার্ব ও অন্যান্য একই বা সমজাতীয় বিষয়গুলো পুনরাবৃত্তি এড়াতে কি ব্যবহার করা হয়? সো, টু, অলসো। এবং নেগেটিভ বাক্যে নট ইদার, নিদার এবং নর। তাহলে নেগেটিভ বাক্যে কি ইউজ করা হয় বলেন তো? এটা মুখস্থ রাখতে পারবেন না? অ্যাফার্মেটিভে ইউজ করা হয় সো, টু, অলসো, আর নেগেটিভ বাক্যে ইউজ করা হয় নট ইদার, নিদার বা নর। এখন এখানে একটু খেয়াল করি আমরা। দেখেন তো, ইভা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস, অফ দ্য ক্লাস বলতেছে ইভা এই ক্লাসের স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট অফ দ্য ক্লাস, এবং আমিও এই ক্লাসের স্টুডেন্ট। দেখেন তো এই দুইটাতে সাবজেক্ট বাদ দিয়ে ভার্ব এবং অবজেক্ট বা কমপ্লিমেন্ট সবকিছু একই না? হুম। এখানে কিন্তু তাই বলছে ভার্ব এবং অন্য অন্য সবকিছু যদি একই হয়, তাহলে এই বাক্যটাকে ছোট করেছে এইভাবে, বুঝতে পারছেন কি? যে ইভা ইজ এ স্টুডেন্ট অফ দ্য সেম ক্লাস অ্যান্ড সো অ্যাম আই, এবং আমিও ওই ক্লাসেরই স্টুডেন্ট। বুঝতে পারছেন কি বাক্যটা কি ছোট করেছে না? দেখেন তো। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, যে এই সাবজাংটিভ সরি অ্যাফার্মেটিভ বা নেগেটিভ এগ্রিমেন্টের ঘটনাই হচ্ছে কি করা, চুক্তি করা, যে এর মধ্যে যা আছে এর মধ্যেও তাই আছে, যে দুইজন মিলে এটা মেইন কথা কমন নেওয়া। এই যে আমরা বীজগণিত অঙ্ক করি না, কমন নেওয়া, এখানে কমন নিয়েছে। হ্যাঁ, আচ্ছা, মানে এখানে বোঝা যাচ্ছে সাবজেক্ট ছাড়া সব একই বা সমজাতীয়। আচ্ছা, এইটা একটু আমরা সবাই খেয়াল করি, সবাই একটু দেখেন। এখানে দুটো স্ট্রাকচারের কথা বলছে। যদি এই যে আপনার উদাহরণ খেয়াল করেন, উপরে বাদ দেন। এই যে যদি সো থাকে তাহলে সাবজেক্টটা শেষে হয়, বাট যদি কি থাকে বলেন তো, টু থাকে, কি থাকে, টু থাকে, তাহলে কোথায় হয় দেখেন তো? যদি টু থাকে তাহলে সাবজেক্টটা শুরুতে হয়, খেয়াল করছেন কি, অ্যান্ডের পরেই। যদি টু থাকে তাহলে সাবজেক্ট হয় অ্যান্ডের পরেই, আর যদি সু থাকে তাহলে সাবজেক্ট হয় শেষে। এই পার্থক্যটা মনে রাখতে হবে, এই পার্থক্য বুঝলেই হবে। এবং এই বাক্যটা অ্যাসার্টিভ হতে হবে, কি হতে হবে? অ্যাসার্টিভ। এই বাক্যটা কি হতে হবে? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ বাক্যে কি ইউজ হয় দেখেন, টু বা অলসো, আর একটা ইউজ হয় সো। এই তিনটা শব্দ ইউজ হয় যদি স্টেটমেন্টটা অ্যাসার্টিভ হয়। স্টেটমেন্টটা কি হয়? অ্যাসার্টিভ হয়। হ্যাঁ, বা অ্যাফার্মেটিভ হয়। তা অ্যাফার্মেটিভ হয়, মনে রাখতে হবে, যদি স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হয় তাহলে তিনটা শব্দ ইউজ হতে পারে। একটা হচ্ছে কি বলেন তো, সো, আর একটা হচ্ছে কি বলেন তো, টু, আর একটা ইউজ হয় হচ্ছে অলসো। এখন বিষয় হচ্ছে যে অলসো কখন ইউজ হয়? টু আর অলসো যদি বাক্যে ইউজ হয় তাহলে আগে সাবজেক্ট লিখতে হবে, আমাদের এটা মাথায় রাখতে হবে যে টু বা অলসো এর পূর্বে হবে সাবজেক্ট। হ্যাঁ, এর পূর্বে কি হবে? সাবজেক্ট। আর যদি সো ইউজ হয় তাহলে সাবজেক্টটা হবে পরে, তাহলে সাবজেক্টটা হবে কি পরে। এইভাবে মনে রাখলেই হবে যে এইটার বিপরীত, অর্থাৎ টু বা অলসোর বিপরীত হচ্ছে সো। এটা কি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছেন কি এখানে? জি জি স্যার। স্যার।
আচ্ছা, আমরা আরো স্যার উদাহরণ দেখি। জি, বলেন। স্যার এর আগের এক্সাম্পল, জি। এই যে স্যার সেকেন্ড লাইন, হি ইজ দ্য হ্যাঁ, হ্যাঁ, স্টুডেন্ট অফ দ্য ক্লাস এন্ড সো এম আই। হ্যাঁ। স্যার এটা কি সেন্টেন্স মানে ঠিক আছে, এখানে কি অফ হবে? এই যে সেকেন্ড সেন্টেন্সে। জি স্যার, এই যে এখানে অফ আছে যে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখানে কি বলছে? হি ইজ এ স্টুডেন্ট অফ দ্য ক্লাস। হ্যাঁ, এখানে তো অফ হবেই। স্যার এখানে ইন হবে না? না, 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 ইন হবে না এখানে। বুঝাচ্ছে যে অফ দ্য ক্লাস বলতে ওই বুঝাচ্ছে, ঠিক আছে? এখানে অফ দ্য বলতে ওই বুঝাচ্ছে, এখানে ইন হবে না। এটা আপনাদের কোন একটা সালে আসা কোশ্চেনে আমি নিয়েছি, হ্যাঁ। এখানে ইন হবে না। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, এখানে অফই হবে। বলছে হি ইজ এ স্টুডেন্ট অফ দ্য ক্লাস। এখানে ওই ক্লাস বুঝাইছে অফ দ্য ক্লাস বলতে। এর পুরোটা একটা ফ্রেজ হিসেবে ইউজ হয়েছে। হুম। আচ্ছা, এইখানে আমরা সেকেন্ড সেন্টেন্সটা একটু খেয়াল করি। যে এখানে কি বলছে? অ্যাসার্টিভ সেন্টেন্স আছে স্টেটমেন্টটা, এখানে খেয়াল করেন। এখানে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ। এরপরে যেহেতু সো আছে, সো থাকলে সাবজেক্ট শেষে হবে। আর যদি কি থাকে, এই যে দেখেন টু বা অলসো যদি থাকে, তাহলে সাবজেক্ট হবে কোথায়? সাবজেক্ট হবে শুরুতে, অর্থাৎ ভার্বের পূর্বে। এখন বিষয় হচ্ছে, এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে। এখানে আমরা যে ভার্বটা নিব, এখানে যে ডু নিলাম, এই ভার্বটা নির্ভর করবে এই ভার্বটা কোন টেন্সে আছে। এই ভার্বটা কোন টেন্সে আছে, সেই টেন্স থেকে এই ভার্বটা অক্সিলারি ভার্ব নিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে কি ভার্ব নিতে হবে? অক্সিলারি ভার্ব নিতে হবে। অক্সিলারি ভার্ব, এটা মাথায় রাখবেন আপনারা। অনেক সময় এখানে মেইন ভার্ব ইউজ করে, কিন্তু মেইন ভার্ব হবে না, এখানে অক্সিলারি ভার্ব হবে। আবার একটা খেয়াল করেন, হি ওয়ার্কস হার্ড। এখানে দেখেন ডু নিয়েছে, এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে আই। হুম। আর এখানে হচ্ছে সাবজেক্ট আই, এখানে ডু নিয়েছে কেন? এইখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে। আর এখানে ডাজ হওয়ার কথা না, কিন্তু ডাজ হবে না, এটা তো ট্যাগ কোশ্চেন না। এখানে এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এই যে এখানে যেই ডুটা আইটা আছে, হ্যাঁ, এখানে যে আই আছে এটা অনুযায়ী ভার্ব হবে। ওকে। এই যে এখানে আই অনুযায়ী। যদি ট্রু বা অলসো থাকে, আমি আবারও বলছি, যদি ট্রু বা অলসো থাকে তাহলে সাবজেক্ট হবে শুরুতে, মানে ভার্বের পূর্বে। আর যদি সো থাকে তাহলে ভার্বটা সাবজেক্ট হবে শেষে। এই জায়গায় কনফিউশন দেয়। যখন এমসিকিউ সলভ করব তখন দেখা যাবে। শি ক্যান প্লে দ্য পিয়ানো অ্যান্ড হার ব্রাদার, অ্যান্ড হার ব্রাদার, অ্যান্ড হার ব্রাদার ক্যান টু। এখানে খেয়াল করেন যে এখানে আসলে সাবজেক্টটা ইচ্ছা মতো নিচ্ছে। এখানে আমি আই ইউজ করতে পারি, সমস্যা নাই। এখানে অপশনের উপর নির্ভর করবে, বা আপনার কোন ধরনের কথা আপনি প্রকাশ করতেছেন সেটার উপর নির্ভর করবে। এখানে দেখেন ক্যান ইউজ করছে, কি কারণে? এখানে অক্সিলারি ভার্ব ক্যান আছে, টু আছে, যার ফলে এই যে হার ব্রাদার, এটা সাবজেক্টটা পূর্বে হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এখন আর একটা বিষয়, যে নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্টে কি কি ইউজ হয়? আমরা তো এর আগে জেনেছি নেগেটিভ এগ্রিমেন্টে ইউজ হয় হচ্ছে, নেগেটিভ এগ্রিমেন্টে ইউজ হয় হচ্ছে কি বলেন তো? যে নিদার বা নর। তার মানে কি স্টেটমেন্টটা কি হবে? নেগেটিভ হতে হবে। আবার ইউজ হয় কি বলেন তো? ইদার বা নট ইদার। যদি ইদার ইউজ হয়, আমরা নটটা এটা আপাতত বাদ দিই, হ্যাঁ। যদি ইদার ইউজ হয়, কি ইউজ হয়? ইদার। ও আচ্ছা, এটা তো এই অ্যাফার্মেটিভের নট না, নেগেটিভের নট। আচ্ছা, এটা হচ্ছে নেগেটিভের নট স্টেটমেন্টের। আচ্ছা, যাই হোক, এটা পরে আমরা ইদার দেখি আগে। বলছে যদি ইদার থাকে, ইদার থাকে তাহলে সাবজেক্টটা শুরুতে হয়। খেয়াল করছেন কি? যদি ইদার থাকে, এখানে আমরা উদাহরণ দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। বলছে দেখেন, মাই ফ্রেন্ড ডাজ নট লাইক সুইট, মাই ফ্রেন্ড ডাজ নট লাইক সুইট। এখানে খেয়াল করেন নিদার আছে, যার ফলে সাবজেক্ট হয়েছে শেষে, হ্যাঁ। আবার এইখানে খেয়াল করেন যে ইদার আছে, ইদার ইউজ করেছে, যার ফলে সাবজেক্ট হয়েছে শুরুতে। তার মানে এইখানে আমরা বুঝতে পারলাম যে নিদার হচ্ছে ইদারের বিপরীত। নিদার হচ্ছে ইদারের বিপরীত। এই জায়গাটাতেই ভাই মানে ইয়ে আসে সেন্টেন্স কারেকশনে, বা এই যে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসলে এই জায়গাটাই ঝামেলা থাকে, হ্যাঁ। এই জায়গায় আমরা আবার একটু খেয়াল করি, যদি নিদার থাকে তাহলে কি হবে? সাবজেক্টটা হবে ভার্বের পরে। আর যদি ইদার থাকে তাহলে সাবজেক্টটা কোথায় হবে? ভার্বের পূর্বে হবে, হ্যাঁ। তাহলে এখানে এই যে সেকেন্ড সেন্টেন্স, এটা একটু সবাই বলেন তো কি হবে? দুইভাবে কিন্তু করা যাবে। এই যে দুইটা যে স্ট্রাকচার, দুইটা স্ট্রাকচারের যে কোনো একটা দিয়ে করা যাবে। এখন এখানে নির্ভর করবে যে আপনি সাবজেক্ট আগে নেবেন নাকি সাবজেক্টটা পরে নেবেন। বলেন এখানে কোনটা হবে? এটা খেয়াল করেন সবাই। নাইদার নাইদার ডু আই, অথবা আই ডিডন্ট ইদার।
আই সরি, আই ডোন্ট ইদার। ইয়েস, আই ডোন্ট ইদার হবে। হ্যাঁ, কেন আই ডোন্ট ইদার হবে বলেন তো? এখানে হচ্ছে আই ইউজ করেছেন, এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, দেখেন এই যে প্রেজেন্ট টেন্স আছে। হুম, এটা কি হয় বলেন তো? শি ক্যান নট প্লে দ্য নাইদার গিটার। নাইদার ক্যান আই, অথবা ইদার আই ক্যান্ট, সরি আই ক্যান্ট ইদার। হ্যাঁ, আবার বলেন তো। নাইদার ক্যান আই, হুম, নাইদার ক্যান আই, অথবা আই ক্যান্ট ইদার। আচ্ছা, বাকি যারা আছেন তারা একবার করে বলেন, কারণ আমাদের এটাই শেষ আজকের ক্লাসে। বলেন, সবাই বলেন, আমি একটু শুনি কে কে আছেন। আচ্ছা, এবার বলেন হচ্ছে শাকিল ভাই, বলেন, আপনি একটু কথা বলেন, হ্যাঁ। কি স্যার? হ্যাঁ, বলেন তো এখানে এই যে দুইটা কি হবে, একবার বলেন, তাহলে এটা আসলে হয়ে যাবে আমাদের চিরদিনের জন্য। এই যে এইটা, এটা আর এটা বলেন। স্যার ফার্স্টেরটা নিদার ডু আই, আর সেকেন্ডটা মানে এখানে দুটো দিয়েই করেন এখানে, এই যে এটা দুটো দিয়েই করেন। নিদার দিলে হবে কি, নিদার ডু আই। আর যদি আমরা দিই হচ্ছে ইদার, তাহলে কি হবে, আই আই ডোন্ট ইদার। ইদার। ওকে, তারপর একটা বলেন, এটা বলেন। নিদার ক্যান আই, হ্যাঁ, তারপর। আই ক্যান্ট ইদার। গুড। আচ্ছা, পরে হচ্ছে যে মালিয়া আপু, বলেন, আপনি বলেন, একটু বলেন। দেখেন এখানে তাহলে হবে কি, আমাদের এটা ভুলবো না আমরা, এই জন্য আপনাদের প্রশ্নটা করা, হ্যাঁ। উনি মনে হয় ঘুমাচ্ছে। আচ্ছা, পরের জন সঞ্জিতা আপু বলেন তো। ফার্স্টেরটা হবে নেদার ডু আই। আচ্ছা, হ্যাঁ, তারপর ইদার দিয়ে করেন ওটাই, ফার্স্টেরটাই। আর হবে, এটা হবে যে আই ডু নট ইদার। আই ডু নট এইদার। ইদার, গুড। হ্যাঁ, পরেরটা করেন। ওটা হবে যে ইদার ক্যান আই। কি হবে আবার বলেন। নেদার ক্যান আই, হ্যাঁ, নিদার ক্যান্ট আই, ক্যান্ট দিতে হবে, তারপর। আই ক্যান নট ইদার। ইয়েস, আই ক্যান্ট ইদার, ইদার। হ্যাঁ, এখন আমরা নৈমিত্তিকে চলে যাই। ও, আরেকজন আছেন আমাদের, এই যে মালিয়া আপু আছেন, আপনি আরেকবার বলেন। হ্যালো, হ্যালো। আচ্ছা, আপনি কি আছেন? আচ্ছা, এখন আমরা এটা একটু দেখি। হ্যাঁ, এটা একটু সবাই একটু খেয়াল করি, নৈমিত্তিকটা খেয়াল করি সবাই। সি, সো ডিড আই। সি না? আচ্ছা, আমি একটু দেখি। তাহলে এখানে কি হবে, সি, সো ডিড আই। সো ডিড আই। হ্যাঁ, দেখেন বাকিগুলো কিন্তু একটা হবে, ডু কেন হবে না? এটা পাস্ট টেন্স, খেয়াল করেন, এই ওয়ান্টেড আছে, বুঝতে পেরেছেন কি? পাস্ট টেন্স আছে, অনেকেই ডু দিবে যে আরে এটাও ঠিক, এটাও ঠিক স্যার, আমি 100% দুটাই ঠিক, তাই না? তার মানে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে বলেন, সঠিক অ্যান্সার হচ্ছে এটা। আচ্ছা, পরেরটা একটু খেয়াল করেন, সবাই একটু বলেন। আমরা একজন বললে হবে, সবাই একটু বলতে হবে তো, তো পরিচিত করতে হবে কে আগে পারে, হ্যাঁ। উই হ্যাভ। আচ্ছা, আপনারা দাগ না দিয়ে আপনারা একটু ই কইলেন, হ্যাঁ, বললেন, কথা বললেন। তাহলে যেহেতু সো আছে, সো থাকলে কি হবে বলেন তো? অ্যাসার্টিভ। সো থাকলে সাবজেক্টটা আগে হবে না পরে হবে? সো আছে, তার মানে সাবজেক্ট পরে হবে। আচ্ছা, এটা একটু সবাই দেখেন। স্যার ওইটা তো আবার কোশ্চেন মার্কে চলে গেল না? কোনটা? না, আপনার ও, আমি তো এটা বলেছিলাম, আমি তো অনেকক্ষণ ছিলাম। আচ্ছা, হোক, দেখেন আরেকবার।
হ্যাঁ, কোনটা হবে এটা বলেন। স্যার এটা উই হ্যাভ হবে না? উই হ্যাভ কেন হবে বলেন তো? ও না স্যার, ঠিকই আছে। কারণ সো আছে না, সো থাকলে কি হবে, সাবজেক্টটা পরে হবে। আচ্ছা স্যার, হ্যাভ উই দেওয়ার কারণে এখানে অর্থটা কি দাঁড়াইলো সেন্টেন্সটার পুরাটার? বলছে সময়ের সাথে টাইম। আমরাও পরিবর্তন হয়ে গেছি। হ্যাঁ, সময়ের সাথে আমরা পরিবর্তন হয়েছে, গুড, পারফেক্ট টেন্সে থাকলো। মানে এই যে শুধু চেঞ্জড, এটা উজ্জ্ব আছে। এটা বলেন তো। ইদার। ইয়েস, ইদার। মানে এটা আমাদের দেখেন একবার বলার পরে একটু বিষয়টা আমাদের ইজি হয়ে গেল না? জি স্যার। গুড। থ্যাংক ইউ ফর এনজয়িং টুডেস ক্লাস। ওকে, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবারও দেখা হবে কোনো একটা নতুন ক্লাসে। হ্যাঁ, আর যদি কারো এগুলো নিয়ে প্র্যাকটিস করেন আপনারা, যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন। হ্যাঁ, যে আমরা প্রবলেম নিয়ে কথা বলবো পরবর্তীতে। হ্যাঁ, স্যার আপনার এই স্লাইড গুলা দিয়ে দিন কাইন্ডলি। স্লাইডগুলো, আচ্ছা, দিয়ে দেবো, সমস্যা নেই। স্যার আজকে ক্লাস কি শেষ? হ্যাঁ, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যাঁ, তাহলে আমরা চলে যাই আজকে নাকি? আচ্ছা ঠিক আছে স্যার, লম্বা একটা সেশন, তারপরে অনেকটা সময় শিখতে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আবার সালাম। পরবর্তী ছিল আপনাকে জানিয়ে দিবেন।